অনুতপ্ততা এমন একটি শব্দ যা কখনো মানুষকে ভালো থাকতে দেয় না। হাজারো খুশির মাঝে মনটা করে রাখে অশান্ত। মনের মধ্যে চলে ভয়াবহ ঝড়, যে ঝড়ে কলিজা ছিঁড়ে রক্তক্ষরণ হয়। অনুতপ্ততার থেকে কঠিন শাস্তি দ্বিতীয়টা আছে বলে মনে হয় না। বেচিনে চাল ধুয়ে ধুয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে লুপা। চোখ যেন আজ কোনো বাধা মানছে না। আজকে তাদের বাসায় তার দুই চাচাদের পরিবার এসেছেন। ড্রয়িং রুমে বসে সবাই কত মজা করছে, কিন্তু লুপা তাদের ধারে কাছেও যাচ্ছে না। রুহান এসে কিচেন থেকে নাস্তা নিয়ে গেছে। সবাই তাকে ডেকেছে যাওয়ার জন্য, সে আসছি বলে আর যায়নি। সত্যি বলতে তার মন চাচ্ছে না কারো সামনে যেতে। আজ অরিনের কথা খুব মনে পড়ছে। অরিনের সাথে করা অন্যায় তাকে ধুকে ধুকে খাচ্ছে। এক মুহূর্ত তাকে ভালো থাকতে দিচ্ছে না। কাঁদছো কেন লুপা? লারার গলা কানে আসতেই তড়িঘড়ি করে চোখ মুছে পিছনে ঘাড় ঘুরিয়ে থাকালো লুপা। জোরপূর্বক হেসে বলল, কক কক, কই না তো। কাঁদবো কেন? যাও না ভাবি, বসো গিয়ে। অরিনকে মিস করছো? লুপা কিছু বলল না। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠে চোখ মুছে চাল তুলে বাসনে ঢালতে লাগল। লারা বলল, আর কত কাঁদবে? গত কদিন থেকে সবার আড়ালে কাঁদতে দেখছি তোমায়। তুমি যা করেছ পরিস্থিতিতে পড়ে করেছ। কিন্তু তোমার একটা ভুল ছিল লুপা। অরিনকে ব্যবহার করা তোমার ঠিক হয়নি। সে তোমার বন্ধু। তোমাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, আর তুমি তাকে ঠকিয়েছ। লুপা কিছু বলল না। এই একটা অনুশোচনা তাকে ভালো থাকতে দেয় না। অরিন তাকে কত বিশ্বাস করত, আর সে তার বন্ধুকে বানিয়েছিল তার প্রতিশোধের হাতিয়ার। লারা লুপাকে বলল, কেঁদনা লুপা। মানুষ ভুল করে, আবার ভুল থেকে শিক্ষা নেয়। মানুষ বলতেই তো ভুল। লুপা ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি খুব খারাপ ভাবি। ভুলের ক্ষমা হয় ভাবি, কিন্তু অপরাধের নয়। আমি তো অপরাধী। শুধু অপরাধী নয়, পাপী আমি। বিশ্বাস ভাঙ্গার মতো বড় অপরাধ করেছি আমি। আমার শাস্তি তো মৃত্যু হওয়া উচিত ভাবি। একটু থেমে, কত খুঁজেছি অরিনকে আমি। পাইনি, কোথাও পাইনি। বন্ধুত্বের জন্য খুঁজিনি তাকে। আমি তো বন্ধু হওয়ার যোগ্যই নই। আমি খুঁজেছি শুধু পায়ে ধরে একটাবার ক্ষমা চাইতে। অরিনের অভিশাপ, আমার এত সুন্দর একটা পরিবারের অভিশাপ আমাকে ভালো থাকতে দিচ্ছে না ভাবি। এক এক করে আমার থেকে সব কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত আমার শেষ চাওয়াটাও কেড়ে নিয়েছে। লারা আঁচল দিয়ে চোখের পানি মুছল। লুপার কষ্টে খুব কষ্ট হয় তার। সেদিন শান্তিনীড় থেকে আসার পথে যেখানে সবার মুখ ছিল হাস্যজল, সেখানে লুপার চোখ থেকে অঝোর ধারা বৃষ্টি ঝরছিল। কাঁদতে কাঁদতে লুপার হেঁচকি উঠে গেছে। চোখ মুখ লাল হয়ে গেছে। লারা চলে গেল। লুপাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই তার। লুপার ফোনে টুং করে মেসেজ টোন বেজে উঠল। চোখের পানি মুছে ফোন হাতে নিল লুপা। ধূসর গোধূলি নামে আইডি থেকে মেসেজ এসেছে। হাই, কি করো বন্ধু? গত এক সপ্তাহ থেকে এই আইডির সাথে কথা বলে সে। খুব অল্প সময়েই এই আইডির মানুষটার সাথে বন্ধুত্ব হয়ে গেছে তার। তবে আইডির মালিক ছেলে নাকি মেয়ে এটা জানে না লুপা। তবুও তার মনের সব কষ্টগুলো শেয়ার করেছে সে। শুধু নীলের বিষয়টা বাদে সব শেয়ার করেছে। লুপা নীলের বিষয় কাউকে বলতে চায় না। কি বলবে সে? তার একতরফা ভালোবাসার কথা শুনে লোকে বা কি বলবে? দুদিন আগে নীল তার হসপিটালে এসে বলল তাকে কিছু বলতে চায়।
কিন্তু না বলেই চলে গেল আর লুপার সামনেই এলো না। লুপার মনটা খুব জানতে চায় নীল কি বলতে চেয়েছিল তাকে। হয়তো কখনো জানা হবে না, হয়তো বা জানা হবে, কিন্তু তা শুনে সহ্য হবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন রেখে রান্নায় মন দিল লুপা। দিয়া হেঁটে হেঁটে সব রুম দেখছে। একটা রুমের সামনে এসে থেমে গেল সে। বাইরে থেকে দেখা যাচ্ছে রুহান খাটে বসে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে। মনে হয় কোনো মেয়ের সাথে চ্যাট করছে। পা টিপে টিপে রুমে ঢুকে রুহানের সামনে বসল। যা ভেবেছিল তা নয়। রুহান গেম খেলছে। দিয়ার যে এসে বসেছে রুহানের খেয়াল নেই। দিয়া নিজের দিকে তাকানোর জন্য গলা খাকারি দিল। রুহান তাকালো। দিয়াকে দেখে ভ্রু উঁচিয়ে দিয়ার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, মুটকি উঠো, আমার খাট ভেঙে ফেলবি। মুটকি বলায় দিয়া রেগে গেল। নাক মুখ ফুলিয়ে বলল, আমি মুটকি? আমি বসলে তোর খাট ভেঙে যাবে। তোর এত সস্তা খাট কেন রে? একটা মানুষ বসলেই ভেঙে যাবে। যাস আমাদের বাসা, গিয়ে দেখিস আমি কেমন খাটে থাকি। 10 বাজার ঘুরে কিনেছে বাবা। চাচু তো জানে তুই অনেক মোটা। তোর জন্য মজবুত খাট না কিনলে তো প্রথম দিনই ভেঙে ফেলবি। তাই চাচু 10 বাজার ঘুরে একটা খাট কিনেছে। নিজের কথার জালে নিজে ফেসে গিয়ে দিয়া চুপসে গেল। রুহান দিয়াকে বলল, তুই দেখিস চাচু তোর বিয়েতে লোহার খাট দিবে। কারণ তোর বরটাও তোর মতো মোটা হবে। দিয়া এবার প্রচণ্ড রেগে গেল। খপ করে রুহানের চুলে মুঠি ধরে মারতে লাগল। রুহান বলল, মুটকি তোর গায়ে এত শক্তি কেন রে? দিয়া আরো জোরে মারল। রুহান দিয়াকে ধরে দিয়ার হাত দুটো পিছনে এনে শক্ত করে ধরল। দিয়া ছটফট করছে ছুটতে। তার পিঠ রুহানের বুকের সাথে ঠেকে আছে। দিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। দিয়া চোখ বন্ধ করে থাকল। রুহানের ছোঁয়া তাকে অন্য রকম সুখ দিচ্ছে। মনে দিচ্ছে অন্য রকম দোলা। রুহান বলল, চোখ বন্ধ করে আছিস কেন? চোখ খুলে সামনে থাকা। দিয়া চোখ খুলল। আয়নার মধ্যে তার আর রুহানে প্রতিচ্ছবি ভেসে উঠেছে। রুহানের ঘাড় সমান হয় দিয়া। ইস, রুহানের সাথে তাকে কত সুন্দর মানিয়েছে। এই হিরোটা যদি তার স্বামী হয় তাহলে সে হবে অনেক ভাগ্যবতী মেয়ে। কারণ এমন হিরো যে সবার ভাগ্যে থাকে না। রুহান দিয়াকে বলল, আগে জানতাম তুই বুচি, পরে জানলাম তুই মুটকি, এখন দেখি তুই খাটনি। দিয়া চোখ ছোট ছোট করে বলল, ওই খাটনি কি? খাটো ছিনিস? তুই হচ্ছিস খাটো মানুষ। আমাকে দেখ আমি কত লম্বা। ওরে আমার লম্বা রে, দেখতে একদম বাঁশের মতো লাগে জানিস। বাদর কোথাকার। তুই জানিস বাঁশ হচ্ছে মজাদার খাবার যা সবাই খায়। বাঁশ সবাই খায়, তোকে তো কুত্তাও খাবে না। ছাড় আমায়। রুহান দিয়াকে ঘুরিয়ে বলল, কি বললি তুই? দিয়ার রুহানের চোখে চোখ রেখে বলল, বলছি তোরে কুত্তাও খাবে না। মানে তুই খুব পচা? আমি পচা? হ্যাঁ তুই পচা। তুই হচ্ছিস। আর কিছুই বলতে পারল না দিয়া। রুহান আর ঠোঁট আঁকড়ে ধরল। দিয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকল। এটা রুহান কি করল? মাথায় ঢুকছে না তার। কিছুক্ষণ পরে দিয়াকে ছেড়ে ঠোঁট মুছতে মুছতে চলে গেল রুহান। রিহানের ঠোঁটে দুষ্টুমির হাসি। দরজার সামনে গিয়ে দিয়াকে ফ্লাইং কিস দিয়ে ঠোঁট কামড়ে হেসে চলে গেল। সবকিছু দিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখনো সে ঘোরের মধ্যে আছে। রুহানের ছোঁয়া যেন এখনো তার ঠোঁটে লেগে আছে। রুহান এটা কেন করল? তাহলে কি রুহানও তাকে ভালোবাসে? দিয়ার লজ্জা লাগছে নিচে যেতে। কারণ নিচে রুহান আছে।
আজব, এতক্ষণ তো লজ্জা লাগেনি, তাহলে এখন এত লজ্জা লাগছে কেন? রুহানের রুম থেকে বেরিয়ে লুপার রুমে চলে গেল দিয়া। নিচে গেলে যেন লজ্জায় সে মরেই যাবে। অনেকক্ষণ পরে টেবিলে খাবার দেওয়া হলো। সবাই খেতে বসল, শুধু দিয়া নাই। লুপার মা দিয়াকে খুঁজে উপরে গেলেন। লুপার রুমে বসে ছিল দিয়া। তিনি গিয়ে বললেন, কি ব্যাপার মামনি, তুমি এখানে কেন? আসো, সবাই খেতে বসে গেছে। ছোট আম্মু, আমি খাবো না, আমার খিদে নেই। কোনো কথা শুনছি না, আসো। লুপার মা দিয়াকে টেনে নিয়ে গেলেন নিচে। সবাই টেবিলে আছে। লুপা আর রুহান সার্ভ করছে। দিয়া চেয়ার টেনে বসল। তার অনেক লজ্জা লাগছে। রুহান দিয়ার প্লেটে ভাত বেড়ে দিয়ে তরকারি বেড়ে দিল। লুপার বাবা মা বসেছেন। সবাই লুপাকে আর রুহানকে বসতে বলল। তারা বলল তারা ভাইবোন পরে খাবে। খেতে খেতে দিহানের বড় চাচ্চু বললেন, দিহানের নাম্বারটা আমায় দিস তো দিশা, ওর সাথে কথা বলবো। দিহানের বাবা বললেন, দিহানের হঠাৎ করে কি যে হয়েছে, ওর মায়ের সাথে কথা বলে না। দিহানের বড় মা বললেন, কি বলো, মায়ের সাথে কথা বলবে না কেন? বাড়ির কারো সাথে আর কথা বলে? দিশা অভিমানী স্বরে বলল, আজকাল তো দিয়ার সাথে সারাদিন ফুসুর ফুসুর করে। আমার ফোনে একটা কল দিল, দিয়াকে 10টা কল দেয়। দিশার কথা শুনে জিহান দিয়াকে বলল, দিয়া। দিয়া কেঁপে উঠল। তার মন ধ্যান সবকিছু রুহানের মাঝে হারিয়ে আছে। জিহান বলল, তাই নাকি রে দিয়া? তো কি এত কথা বলিস ভাই বোন মিলে? দিয়া বলল, তেমন কিছু না। আসলে ভাইয়া আপু আর শাওন ভাইয়ার বিয়ে ঠিক করেছে। তাদের সারপ্রাইজ দিতে চায়। তাই ভাইয়া বলেছে আমি যেন কাউকে না জানাই। কিন্তু এখন তো সবাই জেনে গেল। লারার কথায় হা হয়ে যায় দিয়া। এতক্ষণ ধরে বোকার মতো পেটের কথা সব বলে দিছে, সে খেয়ালই করেনি। মাথার মধ্যে শুধু রুহানের কর্মকাণ্ড গুলা ঘুরপাক খাচ্ছে। দিয়ার বাবা মা থেকে শুরু করে সবাই দিয়ার দিকে জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছে। পাত্র তাহলে শাওন? দিশার তো খুশিতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এত খুশি সে কই রাখবে? তার বিয়ে হবে শাওনের সাথে। দিয়া কাদো কাদো মুখ করে সবার দিকে তাকালো। দিহান এত প্ল্যান করেছে, আর এখন সে সব কিছুতে পানি ঢেলে দিল। যখন দিহান এটা জানবে, তাকে তো কেটে ফেলবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ গল্প করল। তারপর বিদায় নিতে শুরু করল। দিয়া মনে মনে রুহানকে খুঁজছে, কিন্তু রুহানকে দেখা যাচ্ছে না। দিয়ার খারাপ লাগছে। দিয়াদের বাসায় রুহানদের দাওয়াত দেওয়া হয়েছে। আর মনে হয় তখনই দেখা হবে। দিয়ার মনে প্রেমের শিহরণ জাগিয়ে এখন রুহান উধাও হয়ে গেল। দিয়ার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। এতদিন রুহানকে শুধু ভালোবাসত, কিন্তু এখন মনে হচ্ছে সে রুহানের জন্য পাগল হয়ে গেছে। অরিন আলমারিতে কাপড় রাখছিল। দিহান এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। অরিন কিছু বলল না। দিহানের অরিনের ঘাড়ে চুমু দিতেই অরিন বিরক্তি স্বরে কিঞ্চিত ঝাঁঝালো গলায় বলল, এই ছাড়েন তো, সবসময় এসব ভালো লাগে না। দিহান ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অরিন তার কাজ করতে লাগল। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ মোহিনীর শাশুড়ি নাকি মোহিনীকে বলেছেন উনার ছেলের ঘর করতে হলে বাচ্চা জন্ম দিতে হবে। মোহিনী হসপিটাল এসেছিল আজ। খুব কান্না করে গেছে। অরিন কি সান্ত্বনা দিবে খুঁজে পায়নি। আজ বিয়ের এত বছর হয়ে গেছে, তবুও এত চেষ্টার পরে তারা বাচ্চা শূন্য। কাপড় গুছিয়ে কিচেনে গিয়ে রান্না বসালো।
দিহানের পছন্দের কয়েকটা কারি করবে আজ। রান্না শেষ করে রুমে এসে দেখল অজনী একা একা বসে খাতায় আঁকছে। অরিন বলল, তোমার পাপা কই, তোমাকে পড়াচ্ছে না? অজনী অরিনকে বলল, পাপাকে তো পাচ্ছি না মাম্মাম। অরিনের কপাল কুঁচকে গেল। অজনীকে পড়তে বলে দিহানের খুঁজে বের হল। পুরো বাসায় খুঁজেও পেল না। শেষমেশ অরিন ছাদে গেল। দিহান ছাদের রেলিংয়ে হাতের ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে সিগারেট রাখা। সিগারেটের ধোঁয়া উড়ে যাচ্ছে। ঠান্ডার মধ্যে শুধু একটা শার্ট গায়ে দাঁড়িয়ে আছে। অরিন ঘুরে নিচে আসল। তানভীকে অজনীর কাছে রেখে একটা শাল আর এক মগ কফি নিয়ে ছাদে গেল। কফির মগ রেলিংয়ের উপর রেখে শাল সহ দিহানকে পিছন থেকে জড়িয়ে ধরল। দিহান আগের মতোই থাকল, একটুও নড়ল না। অরিন বলল, সরি। দিহান এখনো চুপ। অরিন দিহানের সামনে গিয়ে দাঁড়াল। দিহানের চোখ ফুলা। তার মানে দিহান কেঁদেছে। অরিনের কলিজা মুচড় দিয়ে উঠল। অরিন দিহানকে জড়িয়ে ধরে অপরাধী গলায় বলল, ক্ষমা করে দিন প্লিজ। আমার মাথা ঠিক ছিল না। দিহান চুপ। অরিন দিহানকে মোহিনীর ব্যাপারটা খুলে বলল। দিহান এখনো রাগ। অরিন দিহানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকল। দিহান রাগ করে থাকলে খুব কষ্ট হয় তার। অরিন কেঁদে দিল। দিহানের নীরবতা তাকে অনেক কষ্ট দিচ্ছে। কিছুক্ষণ পরে দিহান নিজের বুক থেকে অরিনের মুখ তুলে চোখের পানিটা মুছে দিয়ে অরিনের কপালে চুমু এঁকে দিল। তারপর বলল, স্বামী রাগ করলে তার রাগ আদর করে ভাঙাতে হয়, ফ্যাস ফ্যাস করে কেঁদে নয়। অরিন চোখ ভর্তি জল নিয়ে হাসল। তারপর উকি দিয়ে দিহানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দিহান অরিনের কোমর জড়িয়ে ধরে এক হাতে অরিনের মাথা চেপে ধরে। কিছুক্ষণ পরে ছেড়ে দিহানের গালে চুমু এঁকে দিয়ে বলল, রাগ ভেঙেছে। দিহান অরিনের থেকে চাদর নিয়ে অরিনকে পিছন থেকে চাদর সহ জড়িয়ে ধরল। তারপর অরিনের ঘাড়ে চুমু খেয়ে বলল, এমন বউ থাকলে রাগ করে থাকা যায়। রাগ করেই তো ছিলেন এতক্ষণ। এটা তো আদর পাওয়ার জন্য করেছিলাম। দিহান কফির মগ নিয়ে দুলনায় গেল। অরিনকে তার কোলে বসিয়ে চাদরে পেঁচিয়ে নিল। অরিন দিহানের গলা জড়িয়ে তার গলায় মুখ গুজে বসে থাকল। দিহান কফির মগ হাতে নিয়ে বলল, বউ মুখ তুলো, কফি খাবা? উহু, আমি খাবো না। দিহান মগ রেখে অরিনের মুখ তুলে ধরে বলল, ইস কি হট গলা বউটার। ইচ্ছে করছে আদর করি। অরিন দিহানের কপালে কপাল ঠেকিয়ে বলল, যার স্বামী পুরাই হট তার গলা তো কিঞ্চিত হট হবেই। দিহান হেসে উঠল। অরিনকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি রে পাগলি, খুব বেশি ভালোবাসি। বন্ধু ছোট্ট একটি শব্দ, যার আভিধানিক অর্থ সৌহার্দ্য বা কল্যাণকামী ব্যক্তি, কিন্তু এর ব্যাপকতা অনেক। আত্মীয়তার সম্পর্কের বাইরে যে সম্পর্কটি মানুষের সবচেয়ে কাছের, সেটা হল বন্ধুত্ব। জীবনের প্রতিটি পর্যায়ে নতুন নতুন সম্পর্ক আমাদের জীবনে এলেও একমাত্র বন্ধুত্ব শব্দটি আমাদের জীবনে সমহিমায় ভাস্বর হয়ে থাকে। বন্ধুত্বের কোনো গণ্ডি নেই। বন্ধু সব বয়সে সবসময় গ্রহণীয়। বন্ধুই একমাত্র সম্পর্ক যা মানুষকে বিশ্বাস, আস্থা আর সাহস যোগায়। কিন্তু এই বন্ধু যদি বেইমানি করে, এই বন্ধু যদি হয় জীবনের সবথেকে বড় কষ্টের কারণ, এই বন্ধু যদি হয় বিশ্বাস ভাঙ্গার কারণ, আস্থা ও সাহস যদি হয় এই বন্ধুত্বের কাছে হাস্যকর শব্দ, তাহলে এই বন্ধু ও বন্ধুত্বের প্রতি চলে আসে একরাশ ঘৃণা। বন্ধু শব্দ মনে হয় বিষাক্ত কাঁটার মতো। স্কুলের মাঠে বসে অজনী একটা মেয়ের সাথে খেলা করছে। অরিন মেয়েকে নিতে এসেছে। এসে যখন এ দৃশ্য দেখল তার মেজাজ বিগড়ে গেল।
ঘৃণা হয় বন্ধু শব্দটা তার খুব ঘৃণা হয়। সে যেভাবে ঠকেছে তার মেয়েও একদিন সেভাবে ঠকুক, এটা চায় না সে। হেঁচকা টান দিয়ে অজনীকে দাঁড় করিয়ে টেনে নিয়ে এসে গাড়িতে উঠে চলে আসলো অরিন। বাসায় এসে রুমে নিয়ে অজনীকে টাচ করে থাপ্পড় মেরে দিল। দিহান ওয়াশরুম থেকে মাত্র বের হয়েছে। এটা দেখে দ্রুত পায়ে হেঁটে এসে বলল, আরে আরে মারছো কেন ওকে? অরিন রাগে গিজগিজ করতে করতে বলল, ওকে নিষেধ করেছি আমি কারো সাথে না মিশতে, তবুও কেন মিশল? কারো সাথে মিশেছে বলে তুমি আমার মেয়েকে মারবা? হ্যাঁ মারব। আমার অবাধ্য হবে কেন? এইটুকু মেয়ে ও কি বুঝে অবাধ্য আর বাধ্যতার কথা? অরিন কিঞ্চিত গলা উঁচিয়ে বলল, কেন বুঝবে না? সব বুঝলে এটা কেন বুঝবে না? অরিনের চেঁচানোতে অজনী কেঁপে ওঠে। কান্নার বেগ বেড়ে যায় তার। দিহান এবার নিজেকে কন্ট্রোল করতে পারল না। গায়ের সমস্ত শক্তি দিয়ে অরিনকে টাচ করে থাপ্পড় দিল। গালে হাত দিয়ে অরিন ছলছল চোখে তাকালো দিহানের দিকে। রাগে দিহানের শরীর কাঁপছে। চোখগুলা আগুনের রূপ ধারণ করেছে। কপালের রগ ফুলে উঠেছে। অরিন মাথা নিচু করে ফেলল। দিহান অজনীকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অরিন বালিশে মুখ গুজে কাঁদতে লাগল। এই প্রথম অজনীর গায়ে হাত তুলেছে সে। নিজের উপর খুব রাগ হচ্ছে। ড্রয়িং রুমে মেয়েকে কোলে নিয়ে বসে আছে দিহান। তার মুখটা বিষণ্ণ। এ নিয়ে অরিন 4 বার হবে দিহানের সামনে এসে দাঁড়িয়ে চলে গেছে। কথা বলার সাহস পায়নি। দিহানও মাথা তুলে থাকায়নি। অনেকক্ষণ পরে অজনী দিহানকে বলল, পাপা খিদা লাগছে। দিহান অজনীকে বসিয়ে রেখে কিচেন থেকে প্লেটে করে ভাত নিয়ে আসলো। অজনীকে খাওয়াতে লাগল। অজনী দিহানকে বলল, পাপা তুমি খাবে না? দিহান ম্লান হাসল। অজনী আবার বলল, পাপা মাম্মামকে মেরো না। মাম্মাম সব সময় কাঁদে, মারলে আরও কাঁদবে। দিহানের বুক ছাত করে উঠল। অরিনকে মেরে সে নিজেও তো কষ্ট পাচ্ছে। দিহানের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অজনী তার ছোট ছোট কোমল হাতে দিহানের চোখের পানি মুছে দিল। কষ্টের সময় কারো আহ্লাদ পেলে কষ্ট আরও উথলে পড়ে। দিহানের কষ্টটা এবার যেন আরও বেড়ে গেল। বাম হাতে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ঠোঁট কামড়ে কেঁদে দিল। বারান্দায় দাঁড়িয়ে আছে অরিন। তার কষ্ট হচ্ছে দিহান এভাবে দূরে দূরে থাকছে বলে। দিহান কি বুঝে না তার কষ্ট হচ্ছে? অজনীকে মেরে নিজেও তো কষ্ট পেয়েছে, একা দিহান তো পায়নি। হঠাৎ পেছনে থেকে এসে দিহান তাকে জড়িয়ে ধরল। আচমকা এভাবে ধরায় অরিন কিঞ্চিত কেঁপে ওঠে। কিন্তু একটুও নড়ে না। দিহান অরিনের ঘাড়ে নাক ডুবিয়ে দিল। দিহানের গরম নিঃশ্বাসের ছোঁয়ায় অরিনের গায়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। শাড়ি সরিয়ে দিহানের হাত দুটো অরিনের পেটের উপর রাখল। ঠান্ডা হাতের ছোঁয়ায় অরিন কিঞ্চিত নড়ে ওঠল। হাত ছাড়াতে চাইলে দিহান আরো জোরে আঁকড়ে ধরে। অরিনের ঘাড়ে গরম তরল কিছু পড়ল। হাত দিয়ে এনে দেখল পানি। তাহলে দিহান কাঁদছে। পিছনে ঘুরতে চাইলে দিহান আরো শক্ত করে ধরে রাখে, ঘুরতে পারে না পিছনে। অরিন দিহানকে বলল, কাঁদছেন কেন? দিহান কিছু বলল না। অরিন দিহানের থেকে নিজেকে ছাড়িয়ে পিছন ঘুরে তাকাল। দিহানে চোখ ফুলে আছে, লাল বর্ণ ধারণ করেছে। অরিনের কলিজা মুচড় দিয়ে উঠল। দিহান অরিনের দুগাল ধরে বলল, খুব লেগেছে তাই না বউ? অরিন ছলছল চোখে দিহানের চোখে তাকিয়ে না সূচক মাথা নাড়াল। দিহান বলল, ক্ষমা করে দাও সোনাপাখি প্লিজ। অজনীকে তুমি কত কষ্ট করে এতটুকু করেছ। কত কষ্ট করে লালন পালন করেছ, এটা তুমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না।
আমার থেকে তোমার বেশি অধিকার ওর উপর। আমি তো ওর নামে মাত্র পাপা। তুমি ওকে মারলে কাটলে আমার কিছু বলা যাবে না অরি, কারণ তুমি ওর বাবা মা হয়ে ওকে বড় করেছ। কিন্তু বিশ্বাস করো আমি ওর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার রাগ হচ্ছিল সোনা, কি থেকে কি করে ফেলছি নিজেও জানি না। প্লিজ ক্ষমা করে দাও। অরিন দিহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কষ্টে কাঁদেনি সে, সুখের কান্না এটা। দিহান অরিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, খুব ব্যথা পেয়েছিলা তাই না? উহু, আমি জানি ব্যথা পেয়েছ। আমি তো এমনই, জানোই তো। রেগে গেলে আমি ঠিক থাকি না। দাও না ক্ষমা করে। ক্ষমা নাই। দিহান অরিনকে ছেড়ে অরিনের কোমর জড়িয়ে ধরে, চোখে তাকিয়ে বলে, ক্ষমা নাই। অরিন না সম্মতি মাথা নাড়াল। দিহান অরিনের আঙুল দিয়ে ঠোঁটে স্লাইড করতে করতে বলল, ঠিক আছে, ক্ষমা লাগবে না। অন্য কিছু লাগবে। অরিন নিজেকে ছাড়াতে ছটফট করে বলল, না, কিচ্ছু দেওয়া যাবে না। ছাড়েন। দিহান ছাড়ছি বলে অরিনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পরে অরিনের ঠোঁট ছেড়ে দিয়ে আদুরে গলায় বলল, বউ চলো না নীলের বিয়েতে যাই। আন্টি রাগ করে ফেলছে। আমি বললাম না, আমি যাব না। অরিনের কণ্ঠে রাগ। দিহান অরিনকে বলল, বউ প্লিজ আর না কর না। আমরা তো আলাদা বাসায় থাকব। তোমার স্বামীর এখন নিজের বাড়ি গাড়ি সব আছে। কারো কাছে হাত পেতে আর চলে না সে। অরিন কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, ওকে যাব, কিন্তু আপনার পরিবারের কারো সম্মুখীন হতে পারব না। সকালে ঘুম থেকে উঠে লাগেজ গুছানো শুরু করল অরিন। তানভীকে বলে দিল লাগেজ গুছাতে। দিহান অজনীকে ঘুম থেকে উঠিয়ে বাইরে হাঁটতে নিয়ে গেছে। অরিনকে বলে গেছে এসে যেন রেডি পায়। অরিনের কাজে মন বসছে না। আজ তার খুব মনে পড়ছে লুপার কথা। সে লুপাকে ঘৃণা করে, খুব বেশি ঘৃণা করে। কিন্তু তবুও কেন জানি লুপার জন্য খুব খারাপ লাগছে তার। লুপা নীলকে ভালোবাসত। আজ 22 তারিখ। 25 তারিখ নীলের বিয়ে। নীলের বিয়ে হয়ে যাচ্ছে, লুপা কিভাবে এটা মেনে নিবে? এত বছর পরেও কি লুপা নীলকে ভালোবাসে নাকি ভুলে গেছে? অরিনের বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। কপালে হাত দিয়ে শুয়ে আছে নীল। ফোনের রিংটোন শুনে কপাল থেকে হাত সরিয়ে ফোন হাতে নিল সে। লুপা ফোন দিচ্ছে। নীল বারান্দায় গিয়ে ফোন রিসিভ করল। ফোনের ওপাশ থেকে লুপার কান্নার শব্দ শোনা যাচ্ছে। নীলের বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। লুপাকে ছাড়া যে সেও অনেক কষ্টে আছে। তার মনটাও যে লুপার জন্য ছটফট করছে। কিন্তু কি করবে সে? কাউকে পেতে গিয়ে কাউকে হারাতে চায় না নীল। অনেকক্ষণ ফোন কানে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল নীল। নিজেকে একটু সামলে নিয়ে গলা স্বাভাবিক করে বলল, কি ব্যাপার, কিছু বলছো না যে, কেন ফোন দিছ? লুপা কিছু বলল না, তার ফুপিয়ে কান্না করার শব্দ শোনা যাচ্ছে। নীল বলল, আমি রাখছি। লুপা কান্নাজড়িত গলায় বলল, না, রাখবে না প্লিজ। কথা বলছো না তো ফোন রাখবো না কেন? ডুকরে কেঁদে উঠে লুপা। কাঁদতে কাঁদতে বলল, আমি পারছি না থাকতে। প্লিজ ভেঙে দেন না বিয়েটা। আমি মানছি আমি খারাপ। আমি এটাও মানছি আমি সবার জীবনটা নরক করে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি যা করেছি জেদের বশে করেছি। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। আমি পারছি না আর থাকতে। চেষ্টা করো, পারবে। আমি ভেবেছিলাম চেষ্টা করলে পারব। অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। আমার মরে যেতে ইচ্ছে করছে।
আমি পারছি না আপনাকে ছাড়া থাকতে। কেন পারবে না লুপা? আমাদের মধ্যে তো ওই রকম কোনো সম্পর্ক ছিল না। আজ থেকে 6 বছর আগে আমরা শুধু বন্ধু ছিলাম। এতদিন আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আর না ছিল আমাদের মধ্যে আর বন্ধুত্ব। না কখনো তোমাকে আমি ভালোবাসি বলেছি। তাহলে কেন তুমি এমন পাগলামি করছো লুপা? আমি তো কখনো তোমাকে এমন আশা দেইনি। তুমি বিয়ে করে নাও লুপা। তখন সব ঠিক হয়ে যাবে। শেষের কথাটা বলে চোখ খিচে লম্বা দম ছাড়ল নীল। লুপাকে এত কিছু বলে তার বুক পড়ে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে লুপার কোনো সাড়াশব্দ নেই। নীল ডাক দিল, লুপা। লুপা হাউমাউ করে কেঁদে উঠল। নীল ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল, কিন্তু পারল না। গাল গড়িয়ে দুফোঁটা জল পড়ল। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, লুপা খুব ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। কিন্তু বলতে পারবে না, কারণ সে অসহায়, খুব অসহায়। চোখ মুছে নিজেকে সামলে নিয়ে নীল বলল, কক কক কেঁদো না লুপা। বিয়ে করে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। লুপা বলল, একটা সত্যি কথা বলবেন? হুম। বলো কি কথা? আপনি কি সত্যি আমায় ভালোবাসেন না? নীল জবাব দিল না। লুপা বলল, বলুন না প্লিজ। আমার কেন এটা মনে হয় আপনি আমায় ভালোবাসেন? কেন এটা মনে হয় আপনার চোখ আমায় কিছু বলছে? কেন মনে হয় আপনি আমার খুব আপন কেউ? বলবেন প্লিজ। তুমি ওগুলা ভাবো তাই তোমার মনে হয়। একটা কথা রাখবেন। বলো। একটা বাচ্চা দিবেন আমায়? নীলের কান ঝা ঝা হয়ে গেল। লুপা এসব কি বলছে? নীলের রাগ হলো লুপার উপর। লুপা আবার বলল, আপনার কাছে আমাকে খুব খারাপ লাগছে জানি। আমার কাছেও আমাকে খারাপ লাগছে। কিন্তু বিশ্বাস করেন আমি পারবো না কারো সাথে নিজেকে মানিয়ে নিতে। পারবো না আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেটা অন্য কারো সাথে পূরণ করতে। আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। আপনাকে তো পাবো না। তাই আপনার একটা চিহ্ন নিয়ে বাঁচতে চাই। একা বাঁচতে পারবো না আমি। মরে যাব। সত্যি মরে যাব। দেন না একটা বাচ্চা আমায়। হ্যাঁ, সমাজ আমায় খারাপ বলবে, কিন্তু তাতে আমার কিচ্ছু যা আসে না। আমি তো এমনিতেই খারাপ। খারাপ বলেই তো আপনাকে পেলাম না। দেন না একটা বাচ্চা আমায়। একটা রাত ভিক্ষে চাইছি আমি। প্লিজ। তুমি আর কোনোদিন আমায় ফোন দিবে না লুপা। ঝাঁঝালো গলায় কথাটা বলে ফোন কেটে দিল নীল। লুপা যে তার জন্য কতটা পাগল হয়ে গেছে সেটা লুপার এই কথাগুলো প্রমাণ করে দিল। মাথার চুল মুঠোয় ধরে কাঁদতে লাগল নীল। কেন সে তার মা এতটা নিষ্ঠুর? কেন বুঝেন না তিনি তার কষ্টটা? বাবা হারিয়ে এতিম হয়েছে, মা হারিয়ে অনাথ হতে চায় না সে। তাই তো এতটা কষ্ট মুখ বুজে সহ্য করে যাচ্ছে। তাই বলে কি তার কষ্টটা বুঝবে না কেউ? রাগে চেয়ার তুলে আছাড় মেরে ফেলল নীল। এই রাগটা তার নিষ্ঠুর মায়ের উপর। আজ লুপাকে এত ভালোবাসার পরেও বারবার ফিরিয়ে দিচ্ছে। শুধুমাত্র নীল জানে ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার কষ্ট কতটা বিষাক্ত। রুহান একটা দোকানে দাঁড়িয়ে আছে। প্রতিদিন বাসায় যাওয়ার সময় লুপার জন্য আইসক্রিম নেয় সে। ভাইয়া, আমাকে একটা ভ্যানিলা আইসক্রিম দেন তো। হঠাৎ পিছন থেকে মেয়েলি গলা শুনে পিছন ঘুরে তাকালো রুহান। দিয়া দাঁড়িয়ে আছে। দিয়াকে দেখে রুহান ঠোঁট কামড়ে হাসল। দিয়া রুহানকে দেখেই সেদিনের কথা মনে পড়ে গেল। লজ্জায় চোখ নামিয়ে নিল সে। দোকানদার আইসক্রিম বের করার পরে দিয়া ব্যাগ থেকে টাকা বের করতে লাগল।
রুহান বলল, তোকে দিতে হবে না, আমি দিচ্ছি। দিয়া শুনল না। টাকা বের করে দোকানদারের দিকে বাড়িয়ে দিল। রুহান দিয়ার হাত থেকে টাকা নিয়ে আবার দিয়ার ব্যাগে ঢুকিয়ে রাখল। তারপর কয়েক রকমের চকলেট, চিপস আরও কয়েকটা আইসক্রিম কিনল। ব্যাগটা দিয়ার হাতে দিয়ে বলল, নে ধর। দিয়া হা করে তাকিয়ে বলল, এত কিছু নিয়ে বাসায় যাব কেমনে? হেঁটে হেঁটে নিয়ে যাবি? আমি পারবো না। থাপ্পড় চিনিস? ধর এটা। এটা আমি নিব কিভাবে? আম্মু মাত্র 100 টাকা দিছে আমায়। এগুলা নিলে প্রশ্ন করবে না আমি টাকা পেলাম কই? বলবি তোর কাছে ছিল টাকা। আমার কাছে ছিল না বলেই তো আজ টাকা চেয়ে আনছি। আমি এত কিছু বুঝি না, এটা ধর। রুহানের ধমকে দিয়া ব্যাগ হাতে নিল, কিন্তু তার ভয় লাগছে। তার মা যা চালাক, উনার সন্দেহের চোখে পড়লে খবর আছে। রুহান দোকানদারের টাকাটা দিয়ে দিয়ার হাত ধরে নিয়ে বেরিয়ে আসলো দোকান থেকে। রুহানের হাতের ছোঁয়া দিয়ার শরীরে আবারও শীতল শিহরণ জাগিয়ে তুলল। রুহানের ছোঁয়াতে সে এত সুখ পায় কেন এটা তার জানা নেই। দোকানের বাইরে এসে রুহান দিয়ার হাত ছেড়ে দিল। সেইম অবস্থা তো তারও হচ্ছে। দিয়ার লজ্জা লাগছে। লজ্জায় লাল হয়ে আছে সে। সেদিনের কথা মনে পড়ছে বারবার। রুহান দিয়াকে বলল, রিকশা দিয়ে যাবি নাকি সিএনজি দেখে দিব? দিয়া বলল, না, আমি যেতে পারব। রুহান বলল, যেতে তো পারবি বুঝলাম, কিন্তু কিভাবে যাবি? রিকশা দিয়ে যাবি নাকি সিএনজি দিয়ে যাবি? দিয়া কিছু বলল না। আসলে সে কিছু বলতে পারছে না। তার মনের মধ্যে অন্য রকম অনুভূতি জেগে উঠেছে, যে অনুভূতিগুলা চাইছে রুহানকে কাছে পেতে। মাথায় শুধু রুহান ঘুরপাক খাচ্ছে, আর কিছুই ঢুকছে না মাথায়। রুহান বাইকে উঠে দিয়াকে বলল, উঠো, আমি তোকে পৌঁছে দিব। প্রথমে দিয়া উঠল না। রুহান ধমক দেওয়ার পরে উঠে বসল। রুহানের সাথে ঘেঁষে বসল নাদিয়া। রুহানের ছোঁয়া লাগলে তার নিজেকে সামলাতে কষ্ট হয়। রুহান বলল, রুহানকে ধরে বসতে। দিয়া ধরল না। রুহান স্টার্ট দিয়ে খুব জোরে বাইক টান দিল। দিয়া ঝাপটে ধরল রুহানকে। এমনিতেই তার হার্টবিট বেড়ে আছে, তার উপর আবার এমন ভাবে রুহানকে ধরে বসা। দিয়ার এবার এই অনুভূতিগুলা হজম করতে কষ্ট হচ্ছে। রুহান দিয়াকে বলল, দিহান ভাই কবে আসবে রে দেশে? দিয়া কিছু বলল না। তার ঘোর লেগে আছে। নিঃশ্বাস ভারী হয়ে আছে। ইচ্ছে করছে রুহানের সাথে অনেক গভীরে ডুব দিতে। রুহান বলল, ওই এত জোরে জোরে শ্বাস ফেললে তো মরে যাবি। সাথে আমাকেও মারবি। দিয়া লজ্জা পেল। রুহানকে ছেড়ে সোজা হয়ে বসে রুহানের কাঁধে হাত রেখে বসে থাকল। কিছুদূর গিয়ে রুহান বাইক থামাল। দিহাকে নামতে বলে নিজেও বাইক থেকে নামল। দিয়া চারদিকে তাকিয়ে বলল, জায়গাটা কেমন নির্জন। এটা কোনো রাস্তা? রুহান দিয়ার হাত ধরে দিয়ার মুখোমুখি দাঁড়ায়। দিয়ার চোখে চোখ রেখে বলে, তোকে মিথ্যে বলবো না দিয়া, যে কাউকে কোনোদিন ভালোবাসিনি। একটা মেয়েকে খুব ভালোবাসতাম আমি, সেই ক্লাস 9 থেকে। হঠাৎ করে তার পরিবার তার বিয়ে ঠিক করে ফেলে। পরিবারের অবাধ্য না হতে পেরে সে বিয়ে করে নেয়। তারপর থেকে আমার আর কাউকে ভালো লাগেনি। জানিস দিয়া, যেদিন তোকে হসপিটালে দেখেছিলাম, সেদিন সারারাত ঘুম হয়নি আমার। তোর কান্নাভেজা মুখটা বারবার চোখে ভেসে উঠছিল। তোকে দেখলে আমার অন্য রকম ফিলিংস হয়। তোর ছোঁয়া আমায় অন্য রকম সুখ দেয়। এসব কেন হয় দিয়া বলবি প্লিজ? দিয়া কিছু বলতে পারল না। অতি খুশিতে যেন ভাষা ভুলে গেছে সে। দিয়ার মুখ হাস্যজল, চোখে পানি।
রুহান দিয়ার কানের নিচে হাত রেখে দিয়ার ঠোঁটের দিকে এগিয়ে গেল। দিয়ার ঠোঁট জোড়া ছোঁতেই সে হারিয়ে গেল এক সুখের রাজ্যে। দিয়াকে বাসায় পৌঁছে দিয়ে রুহান মাত্র বাসায় এসেছে। মুচকি হেসে হেসে উপরের দিকে যাচ্ছে। তার মা দেখে সন্দেহের চোখে তাকিয়ে বললেন, কি ব্যাপার, ঘটনা কি, হাসছিস কেন? মায়ের কথায় চমকে ওঠে রুহান। থমথমে হয়ে বলে, কক কক কই না তো। হাসব কেন? বলে ঘাড় ম্যাসেজ করতে করতে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ রেখে লুপার আইসক্রিম নিয়ে লুপার রুমে গেল। দরজাতে নক করল, কারো শব্দ নেই। গলা উঁচিয়ে মাকে বলল, আম্মু আপ্পি কি হসপিটালে? সায়রা জানালেন, আজ যায়নি। রুহান দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমে ঢুকে থমকে গেল রুহান। তার হাত থেকে পড়ে গেল বোনের জন্য কেনা আইসক্রিম। শরীরের শক্তি যেন ক্ষয় গেছে, ধপ করে বসে পড়ল ফ্লোরে। চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। চিৎকার দিয়ে বলে উঠল, আপ্পি। এয়ারপোর্টের বাইরে এসে দিহান দিয়াকে ফোন দিল। দিহান অরিনকে নিয়ে যে বাসায় উঠবে গিয়ে ওই বাসায় দিয়াকে যেতে বলবে। এতদিন শুধু ফোনেই কত শত প্ল্যান করেছে তারা ভাইবোন মিলে, এখন থেকে সামনাসামনি করবে। দিয়া ফোন ধরতে দিহান বলল, ওই মুটকি ফোন ধরতে এতক্ষণ লাগে? আমরা চলে এসেছি দেশে, তুই চলে আয় আমার বাসায়। দিহানের কথা শুনেই দিয়া ডুকরে কেঁদে উঠল। দিহান ঘাবড়ে গেল। অস্থির হয়ে জিজ্ঞেস করল, এই কাঁদছিস কেন তুই? সবকিছু ঠিক আছে তো? দিয়া কেঁদে কেঁদে বলল, ভাইয়া লুপা আপুর হসপিটালে আসো। আপু হাতের রগ কেটে সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে, অবস্থা খুবই খারাপ। কি? আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিল দিহান। অরিন বলল, কি হয়েছে? দিহান কেঁদে দিল। তুমি ঠিকই বলেছিল অরি, দিশা আবার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। কি বলছেন এসব? প্লিজ অরি, চলো আমার সাথে হসপিটাল। তুমি কারো সাথে কথা বইলো না, কারো সামনে যেও না, প্লিজ চলো। অরিন না করতে পারল না। দিহানের পাশে এখন তাকে খুব প্রয়োজন। রাগ বা জেদ সব সময় মানায় না। তার রাগ যার সাথেই থাকুক। দিহান তার স্বামী, আর স্বামীর বিপদে পাশে থাকাই তার কাছে বড়। হসপিটালের বেডে পড়ে আছে লুপার নিথর দেহটা। মেয়েদের মতো করে চিৎকার করে কেঁদে যাচ্ছে রুহান। লুপা শুধু বোন নয়, তার মায়ের আরেক ছায়া, সব থেকে প্রিয় বন্ধু। বারবার রুহান বলে যাচ্ছে, আপ্পি, আপ্পি রে, আমাকে একা রেখে যাবি না আপ্পি, আমি মরে যাব। সায়রা চৌধুরী এ নিয়ে 5 বার অজ্ঞান হয়েছেন। উনার মিহান উনাকে ছেড়ে চলে গেছে, আজ লুপা চলে যাওয়ার পথে। কেমনে নিজেকে বেঁধে রাখবেন তিনি? লুপার বাবা যেন অতি শোকে পাথর হয়ে গেছেন। মূর্তির মতো বসে আছেন তিনি। চোখ দিয়ে শুধু টপটপ করে পানি পড়ছে। রুহানের চিৎকার শুনে যখন লুপার রুমে গিয়ে দেখলেন ফ্লোর জুড়ে ভেসে যাচ্ছে রক্তে। পাশে উনার একমাত্র মেয়ে পড়ে আছে। তখন থেকে যেন পৃথিবী থমকে গেছে উনার। দিহান অরিন হসপিটালে আসলো। লুপার বাবা মা রুহান ছাড়া কেউ নেই। দিহানকে দেখে লুপার মা আরো জোরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, দিহান ওরা কি সব বলছে দেখো। আমার লুপাকে আনতে নাকি আমরা দেরি করে ফেলছি। দিহান বুঝতে পারল দিয়া দিশার কথা নয়, লুপার কথা বলছে। দিহান উনাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না ছোট আম্মু, কিচ্ছু হবে না। ও এমনটা কেন করল? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। রুহান কান্না করে যাচ্ছে। দিহান গিয়ে সান্ত্বনা দিয়ে বলল, এই পাগল মেয়েদের মতো এভাবে কাঁদছিস কেন?
ঠিক হয়ে যাবে সবকিছু, কাঁদিস না। দিশার মতো লুপাও ভালো হয়ে যাবে, কাঁদিস না প্লিজ। রুহান কেঁদে কেঁদে বলল, ভাইয়া ওরা বলছে আপ্পিকে নাকি বাঁচানো সম্ভব নয়। আপ্পির কিছু হলে আমি মরে যাব ভাইয়া। আমার আপ্পিকে একবার উঠে কথা বলতে বলো। একবার বলো আপ্পিকে উঠে আসতে। আমি আর কখনো আপ্পির অবাধ্য হব না। কখনো রাগ দেখাবো, কখনো গলা উঁচিয়ে কথা বলবো না। তারপর চিৎকার করে, আপ্পি রে, এই আপ্পি তুই চলে যাস না রে আপ্পি প্লিজ। আল্লাহ আমার আপ্পিকে ভালো করে দাও না আল্লাহ। দিহান রুহানকে সান্ত্বনা দিবে কেমনে, সে নিজেও কান্না থামাতে পারছে না। অরিন তানভীকে ধরে দাঁড়ালো। তার শরীর কাঁপছে, শক্তি নেই মনে হচ্ছে, এই যেন সে পড়ে যাবে। লুপা হাতের রগ কেটেছে। লুপা বাঁচতে চায় না। তাহলে কি লুপা ভালো নেই? অরিন এক হাত দিয়ে দেয়ালে ধরল। কষ্ট হচ্ছে কেন তার? লুপাকে তো সে ঘৃণা করে। তাহলে কেন তার এমন লাগছে? ধপ করে ফ্লোরে বসে পড়ল অরিন। অরিনের এমন অবস্থা দেখে তানভী খুব জোরেই বলল, আপু কি হইছে তোমার, তুমি এমন করছো কেন? দিহান দৌড়ে এসে অরিনকে ধরল। হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, অরি কি হয়েছে তোমার? তুমি ঠিক আছে তো? এমন করছো কেন? খারাপ লাগছে। তানভী ডক্টরকে ডাক দাও। আমি ঠিক আছি, ক্ষীণ গলায় বলল অরিন। লুপার বাবা মা অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছেন। এত বছর পরে আবার অরিনের দেখা। দিহান অরিনকে এক নাগারে বলেই যাচ্ছে তার কি কষ্ট হচ্ছে নাকি, কেন এমন করছে সে। অরিন কিছু বলতে পারছে না। বারবার লুপার মায়ের কথাগুলা, রুহানের কথাগুলা এসে কানে বাজতেছে। অরিন বসা থেকে উঠে দাঁড়াল। দিহানকে বলল, আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। আমাকে নিয়ে চলুন প্লিজ। না বলবেন না। দিহান অরিনকে নিয়ে একজন ডাক্তারের কাছে গেল। ডাক্তারের সাথে কথা বলে অরিন লুপার কেবিনে ঢুকল। লুপাকে দেখে অরিনের বুক ফেটে যাচ্ছে কান্নায়। এমন কেন হচ্ছে তার? লুপার উপর কেন কোনো রাগ হচ্ছে না এখন? তাহলে কি মনের কোনো এক কোণে লুপার জন্য মায়া রয়ে গেছে? খবর পেয়ে লুপার চাচাদের পরিবার চলে এসেছেন। এই তো কিছুদিন আগেই একই কারণে এই হসপিটালে সবাই এসেছিলেন। আজ আবার আসলেন। সেদিন যে প্রাণ বাঁচিয়েছিল আজ তার প্রাণ সংকটে। একজন নার্স এসে জানালো 2 ব্যাগ রক্ত লাগবে। রুহান তাড়াতাড়ি গিয়ে রক্ত নিয়ে আসলো। সবাই আল্লাহ আল্লাহ করছে। রুহানকে তো কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। রুহানের কান্না দেখে দিয়ার কান্না থামছে না। তার সহ্য হচ্ছে না রুহানের কষ্ট। ভালোবাসার মানুষ কাঁদলে এত কষ্ট হয় এটা তার জানা ছিল না। প্রায় 2 ঘন্টা পর নার্স এসে জানালো পেশেন্টের একবার জ্ঞান ফিরেছিল, তাই বেশি চিন্তা না করতে, অবস্থা আগের থেকে ভালো। সবার মুখে হাসি ফুটলেও রুহান নিজেকে সামলাতে পারছে না। সে আগে তার বোন লে দেখবে, তারপর সে বিশ্বাস করবে তার বোন ভালো আছে। দিহানের মা অনেকক্ষণ ধরে অজনীর দিকে তাকিয়ে আছেন। উনার খুব লোভ হচ্ছে একবার এই বাচ্চাটা কোলে নিতে। তানভীর কোলে চুপচাপ বসে আছে অজনী। ফ্যালফ্যাল করে সবার দিকে তাকিয়ে আছে। দিহানের মা এভাবে তাকিয়ে আছেন দেখে উনার দিকে সে একটু পর পর তাকাচ্ছে। দিহানের মা উনার স্বামীকে বললেন, এই শুনুন। হানিফ চৌধুরী তাকালেন। সুমনা অজনীকে দেখিয়ে বললেন, বাচ্চাটা দেখো কত কিউট। হানিফ চৌধুরী স্ত্রীর কথায় বিরক্ত হয়ে তাকালেন, কিন্তু সাথে সাথেই উনার চোখ শীতল হয়ে গেল। সাদা ফ্রক পরা একটা বাচ্চা যে নিজেই ধবধবে সাদা।
ডাগর ডাগর চোখের পাপড়িগুলা অনেক ঘন, গাঢ় কালো রং। কপাল ছড়িয়ে আছে তার ছোট ছোট সিল্কি চুল। মাথার দুপাশে ঝুঁটি বাঁধা। উনার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এটা স্বয়ং পরী। উপরওয়ালার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে তা হয়তো এই বাচ্চাটা না দেখলে ধারণা করা যেত না। উনারও খুব ইচ্ছে হলো একবার বাচ্চাটা কোলে নিতে। সুমনা চৌধুরী উনার মেয়েদের দেখালেন। দিশা দিয়া অজনীকে দেখে চোখ ফেরাতে পারছে না। আসলেই কি বাচ্চাটা এত সুন্দর, নাকি তার প্রতি কোনো এক অদৃশ্য টান আছে তাদের? দিহানের বড় মা থেকে শুরু করে সবাই অজনীর দিকে তাকিয়ে আছেন। এভাবে অজনীর দিকে সবাই তাকিয়ে তাকায় তার ভয় লেগে গেল। তানভীর কোল থেকে নেমে দিহানকে ডাক দিল, পাপা। দিহান শুনেনি, সে রুহানকে সান্ত্বনা দিতে ব্যস্ত। অজনী পাপা পাপা বলে গিয়ে দিহানের কোলে উঠল। উপস্থিত সবাই বোকার মতো হা হয়ে দাঁড়িয়ে থাকল। দিশা তানভীকে বলল, এই মেয়ে, তোমার বাচ্চা ওকে পাপা ডাকছে কেন? তানভী সহজ ভঙ্গিতেই বলল, এটা তো আমার বাচ্চা না, এটা অরিন আপুর আর দিহান ভাইয়ের বাচ্চা। তানভীর কথা শুনে সবাই 440 ভোল্টের শকট খেল। সবাই অস্পষ্ট স্বরে বলে উঠল, অরিনের বাচ্চা। সব সুখ আকাশ ছুঁতে পারে না। কিছু কিছু সুখ আছে যেগুলা মনের অনেক গভীরের জায়গাটা ছুঁয়ে এসে অসীম আকাশটাও ছুঁয়ে যায়। এই সুখগুলা হয় ভিন্ন। বিশেষ কিছু ছাড়া এই সুখ অনুভব করা যায় না। যে সুখটা আজ সুমনা অনুভব করছেন, এর আগে এমন সুখ কখনো অনুভব করেননি তিনি। এই ফুটফুটে বাচ্চাটা উনার নাতনি শুনে যে সুখ পাচ্ছেন, উনার মনে হচ্ছে এমন সুখ মনে হয় এই পৃথিবীতে কেউ কোনোদিন পায়নি। এটা দিহানের বাচ্চা শুনে সুমনা চৌধুরীর মনের আকাশে সূর্য উকি দিল। মনের সব আধার কেটে যাচ্ছে। এত লাগছে উনার, খুশিতে কেঁদে দিল নতিনী। দিয়া খুশিতে আত্মহারা হয়ে দিশাকে বলল, আপু, এটা ভাইয়ার মেয়ে, এটা আমাদের ফুপিন। দিহানের বাবা চোখের চশমাটা খুলে চোখের পানি মুছলেন। খুশিতে কেঁদে তিনিও দিয়েছেন। উনার মুখে তৃপ্তির হাসি। দিহানের মা দিহানের সামনে গিয়ে দাঁড়ালেন। অজনীর দিকে হাত বাড়িয়ে অজনীকে বললেন, দিদুন, তুমি আমার দিদুন, আসো, দিদুনের কোলে আসো। দিহান তার মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। তার মায়ের হাতটা সরিয়ে দিয়ে বলল, এটা আমার সেই বাচ্চা, যে বাচ্চাকে তুমি অ্যাবর্শন করাতে বলেছিলে। এটা তার গর্ভে বড় হয়েছিল, যাকে তুমি বস্তির মেয়ে বলেছিলে। তুমি তো আমার মা হতে আম্মু, তবুও আমার সন্তানকে কিভাবে মারতে চেয়েছিলে তুমি? মানুষ দাদি হওয়ার স্বপ্ন দেখে, আর তুমি কিনা আমার বাচ্চাকে দুনিয়াতে আনতেই নারাজ ছিলে। দিহানের মায়ের মুখ ছোট হয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে সুমনা চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। উনি দিহানের বাচ্চা অ্যাবর্শন করতে বলেছিলেন, এটা কারো বিশ্বাস হচ্ছে না। দিহানের বাবা রাগান্বিত স্বরে বললেন, সুমনা, এসব কি বলছে দিহান? উনি মাথা নিচু করে চুপ হয়ে থাকলেন। দিয়া ঘৃণা নিয়ে বলল, ছি আম্মু, তুমি এটা করতে পারছিলা? ভাইয়ার বাবা হওয়ার স্বাদ কেড়ে নিয়ে কি পেতা তুমি? সুমনার চোখ দিয়ে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কারো কোনো প্রশ্নের জবাব নেই উনার কাছে। উনি সত্যিই এমনটা করেছেন। কিভাবে এখন মুখ খুলে কথা বলবেন? লারা দিহানের কোল থেকে অজনীকে নিতে চাইল। দিহান দিল না। তার বড় মা নিতে আসলে সে বলে উঠে, আমার মেয়েকে কোলে নেওয়ার অধিকার কারো নেই। দিয়া দিহানের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমরা তো কিছু করি নাই, আমাদের সাথে রাগ কর না প্লিজ। দিহান কিছু বলল না। অরিনের অনুমতি না নিয়ে কারো কোলে দিবে না অজনীকে। আর তার মায়ের কোলে তো অরিন অনুমতি দিল ও দিবে না। সবাই সুমনা চৌধুরীর দিকে ঘৃণিত চোখে তাকাচ্ছে।
একটা মা হয়ে বাচ্চার চিহ্ন নষ্ট করে দিতে বলেন কেমনে তিনি? এটা কেমন মা? কিছুক্ষণ পরে অজনী বলে উঠে, পাপা দেখো মাম্মাম আসছে। অজনীর কথায় সবাই লুপার কেবিনের দিকে তাকালো। সাদা অ্যাপর্ন পরা অরিনকে দেখে সবার চোখ কপালে উঠে গেল। অরিন একজন ডক্টর। কারো বিশ্বাস হচ্ছে না যেন। লারার মুখে হাসি রেখা ফুটে উঠল। কতদিন পরে অরিনকে দেখেছে সে। সবার চোখ অরিনের দিকে। অরিনের অ্যাপর্ন খুলে ডক্টর মালিহার হাতে দিয়ে বলল, থেনসস মালিহা, আমাকে ট্রিটমেন্ট করার সুযোগ দেওয়ার জন্য। যদিও এটা এখানের নিয়ম নয়, তবুও তোমরা আমার কথা রেখেছ। তারপর অরিন রুহানের দিকে তাকিয়ে বলল, মিস্টার রুহান, আপনার বোন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। চিন্তা করবেন না। আপাতত উনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। উনার কেবিনের সামনে হইচই কম করবেন। আর উনার ঘুম ভাঙলে উনাকে খাইয়ে ওষুধ খাইয়ে নিবেন। রুহানকে কথাটা বলেই অরিন দিহানকে চলুন বলে যেতে লাগল। অরিন এমনভাবে গেল যেন এখানে কেউই তার পরিচিত নয়। দিহান তানভীও অরিনের পিছু পিছু চলে গেল। দিয়া কেঁদে দিল। মায়ের দিকে রাগী লুকে তাকিয়ে বলল, চলে যাচ্ছি আমি। ভাইয়া যদি আমাকে তার বাসায় না রাখে, যেদিকে দুচোখ যায় চলে যাব। তবুও তোমাদের সাথে আর থাকব না আমি। দিয়া চলে যেতে লাগল। দিশা বলল, দিয়া দাঁড়া, আমিও যাব তোর সাথে। মায়ের দিকে ঘৃণাভরা চোখে তাকিয়ে চলে গেল দিশা। গাড়ি স্টার্ট দিবে এমন সময় দিয়া আর দিশা এসে গাড়ির সামনের দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে দু বোন একসাথে বলল, ভাইয়া আমরাও যাব। দিহান অরিনের দিকে তাকাল। অরিন মৃদু হাসল। তারপর দিশা দিয়াকে বলল, উঠে পড়ো দুজন। বলতে দেরি হলেও দুবোনের উঠতে একটুও দেরি হল না। তানভী মাঝখানে, দুবোন দুপাশে উঠল। গাড়িতে উঠেই ঝগড়া শুরুকে আগে অজনীকে কোলে নিবে এ নিয়ে। দিয়া অজনীকে টান দিয়ে নিজের কোলে বসাল। দিশা অজনীকে টেনে নিয়ে আসল। দিয়া আবার নিয়ে গেল। দিশা আবার নিতে চাইল, কিন্তু মুটকি দিয়ার সাথে পেরে উঠল না। রাগে দিয়াকে চুল ধরে টান দিল দিশা। এদের এমন ঝগড়া দেখে দিহান আর অরিন হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। টানাটানির এক পর্যায়ে অজনী কেঁদে দিল। আর কারো কোলে থাকবে না সে, তার পাপার কাছে চলে যাবে। না রাখতে পেরে দিহানের কাছে দিতে হল। গাড়ি থামিয়ে দিহান অজনীকে নিল। দিয়া দিশাকে বলছে, তোমার জন্য আমার কোলে রাখতে পারি নাই। দিশা দিয়াকে বলল, তোর মারামারি দেখেই তো কান্না করছে। দিহান ধমক দিয়ে উঠল। দুবোন চুপ হয়ে গেল। সবার তীক্ষ্ণ চোখ সুমনা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। এত বড় কাজ কিভাবে তিনি করতে চাইলেন? তাও আবার এখন দিদুন বলে আহ্লাদ দেখাতে গেছিলেন। হানিফ চৌধুরী রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেলেন হসপিটাল থেকে। লারা কান্না করছে। জিহান লারাকে নিয়ে একটু আড়ালে আসল। তারপর বলল, লারা কেঁদো না প্লিজ, কষ্টের হচ্ছে আমার। লারা জিহানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, বলেছিলাম না অরিন আমাকে ভুল বুঝবে। দেখেছেন, ও আমার দিকে একবারও তাকালো না। অথচ আমি দেখেছি ও কেবিন থেকে বেরিয়ে সবাইকে দেখছে। জিহান লারার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেঁদো না লারা। দিহান যখন অরিনকে খুঁজে পেয়েছে, অরিন সবকিছু জানতে পারবে। ওর সাথে যা হয়েছে তাতে ওর এমনটা করা স্বাভাবিক। তুমি দেখো একদিন ওর অভিমানের পাহাড় ভেঙে ভালোবাসার সাগরে পরিণত হবে। গাড়ি এসে থামল একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকালো অরিন। দোতলার বাড়িটা খুব সুন্দর ডিজাইন। চারদিকে কত শত ফুল গাছ।
বাড়ির সামনে একটা সুইমিং পুল। এই সুইমিং পুলটা একদম ভিন্ন। এখানের পানিটা দেখলে নীল লাগছে না, গোলাপি লাগছে। পুলের নিচের কাজটা যে রঙের আছে পানিটাও সেই রং ধারণ করেছে। অরিন বাড়ির দিকে তাকালো। একটা বারান্দায় গোলাপ ফুলের গাছ। অরিন খুব মনোযোগ দিয়ে তাকালো। এখানে আরো অনেক ফুলের গাছ লাগানো আছে। দিহান অরিনের পাশে এসে দাঁড়িয়ে বলল, এটা আমাদের বেডরুমের বারান্দা। অরিন খুশি হয়ে বলল, সত্যিই। দিহানকে অরিনের চোখে তাকিয়ে হাসল। অজনীকে দিয়ার কাছে দিতে গেলে অজনী যায়নি, দিশার কাছেও যায়নি। শেষমেশ তানভীর কাছে গেল। অরিন চারদিকে তাকিয়ে তাকিয়ে ভিতরের দিকে যাচ্ছে। দিহান গিয়ে অরিনকে কোলে তোলে নিল। আচমকা এভাবে কোলে তুলায় অরিন প্রথমে ভয় পেয়ে যায়। বুকে হাত দিয়ে দিহানকে বলে, উফ, আপনি তো ভয় পাইয়ে দিছিলেন। পিছন থেকে দিশাদের চাপা হাসি শোনা যাচ্ছে। অরিন দিহানকে বলল, এই কি করছেন এগুলা? ওরা হাসছে। দিহান দাঁড়িয়ে গেল। দিশাকে ডাক দিয়ে বলল, দিশা, আমি আমার বউ কোলে নিয়েছি বলে তোরা নাকি হাসছিস? দিয়া দিশা একসাথে বলে উঠে, কই হাসছি? হাসব কেন? দিহান অরিনকে নিয়ে ভিতরে ঢুকল। বাহিরটা যতটা সুন্দর ভেতর তার থেকে বেশি সুন্দর। সব আসবাবপত্রগুলো বিদেশি। এক একটা ফার্নিচারের দামও হবে লাখের উপরে। দিহান অরিনকে নিয়ে তাদের রুমে গেল। রুমটা আরো সুন্দর। সবকিছু শুধু সাদা আর সাদা। অরিন মুগ্ধ হয়ে চারদিকে তাকাল। দিহান অরিনকে কোল থেকে নামিয়ে বলল, পছন্দ হয়েছে? অরিন বলল, অনেক পছন্দ হয়েছে। দিহান অরিনের কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে একদিন রাতে বুকে মাথা রেখে ঠিক এইরকম একটা বাড়ি বানানোর পরিকল্পনা করেছিলে? অরিন অবাক হয়ে তাকাল। কত বছর আগে বলেছে সে, দিহান সেটা মনে রেখেছে। দিহান অরিনের কানের নিচে হাত রেখে বলল, তোমার স্বপ্ন ছিল না আমাদের একটা ভিন্ন রকম সুইমিং পুল হবে, সেখানে আমরা একসাথে সাঁতার কাটব? তুমি বলেছিলে না এমন একটা বেডরুম আমাদের থাকবে যেখানে শুধু সাদা রঙের সমাহার? কিন্তু সেই বেডরুমের বারান্দা হবে লালে লালে সাজানো। এই দেখো, তোমার স্বামী সব দিয়েছে তোমায়। তখন ছোট্ট একটা চাকরি দিয়ে তোমার সব স্বপ্ন পূরণ করতে পারতাম না বলে খুব কষ্ট হতো। কিন্তু আজ আমি অনেক খুশি, কারণ আজ আমি আমার বউয়ের একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। তুমি খুশি তো সোনা? অরিনের দিহানের হাতের উপর তার হাত রেখে ছলছল চোখে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়াল। দিহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল সে। দিহানের ভালোবাসা অদ্ভুত, সবার থেকে আলাদা। অরিন দিহানকে বলল, আপনি না খুবই অদ্ভুত। কি রকম? আপনি জানেন, আপনি যতটা রাগী ঠিক ততটাই বউ পাগল। দিহান হেসে উঠে বলল, আমি বউ পাগল হলে তুমিও জামাই পাগল। আচ্ছা, এই বাড়িতে কে কে থাকে? আমি একাই থাকতাম। আপনার আব্বু আম্মু? উনারা কখনো এসে থাকেননি, তবে মাঝে মাঝে যখন আমি 2 দিন 3 দিন হয়ে যেত বাসায় যেতাম না, তখন নিতে আসতেন। বাসায় যেতেন না কেন? একা থাকতে ভালো লাগতো তাই। কিছুক্ষণ গেল আর কারো মুখে কথা নেই। কিছুক্ষণ পরে দিহানের বুক থেকে মাথা তুলে অরিন বললাচ্ছা, সবাইকে হসপিটাল দেখলাম, শাওন ভাই আর নীল ভাইকে দেখলাম না যে? দিহানের কপালে ভাঁজ পড়ল। চিন্তিত হয়ে বলল, আসলেই। ভালো কথা মনে করেছ, একটা ফোন দেই। দিহান ফোন বের করে আগে শাওনকে ফোন দিল, শাওন ধরেনি। তারপর নীলকে দিল, কিন্তু নীলের ফোন বন্ধ। দিহান অরিনকে বলল, আমার মনে হয় ওরা এখনো জানেনি। হতে পারে। পিটপিট করে চোখ খুলল লুপা।
চোখ খুলতেই চোখে পড়ে রুহানের কান্নারত চেহারা। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। লুপা চোখ খুলতেই তার বাবা মা রুহান হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলেন তার কেমন লাগছে, কষ্ট হচ্ছে কিনা। রুহান বলে আপ্পি খুব কষ্ট পাচ্ছিস, কথা বল আপ্পি প্লিজ। কোনো জবাব দেয় না লুপা। ভাইয়ের কথায় ডুকরে কেঁদে উঠে সে। লুপার মা বলেন কাঁদিস না রে মা, কি এমন কষ্ট তোর যে মাকে ছেড়ে চলে যেতে চাইলি। লুপা সবার থেকে মুখ ঘুরিয়ে নেয়। চোখ দিয়ে অঝোর ধারা বৃষ্টি ঝরছে। কেন বেঁচে গেল সে? এই অসহ্য জীবন নিয়ে বাঁচবে কেমনে? নিজেকে অপরাধী মনে হয় তার, অপায়া মনে হয়। নীলের জন্য বেহায়া মন কাঁদে। এসব কিছুর তো একটাই সমাধান ছিল, মৃত্যু। তাহলে কেন বাঁচালো তাকে? রুহান লুপাকে ধরে বসালো। লুপা কেঁদেই যাচ্ছে। তার বাবা মা বারবার জিজ্ঞেস করছেন কি চাই তার একটাবার বলতে উনারা তাকে এনে দিবেন। লুপা কিছু বলছে না। কি বলবে সে? যে মানুষটাকে চায় সে মানুষটা তো তাকে চায় না। তাহলে কিভাবে সে তাকে আবদার করবে? কিছুক্ষণ পরে রুহান লুপাকে খাওয়াতে চাইলে লুপা খায় না। রুহান কান্নাজড়িত গলায় বলল, আপ্পি জানিস আমি এখনো কিছু খাইনি। লুপা ঠোঁট কামড়ে কেঁদে উঠে। চোখের পানি মুছে হা করে নিল। লুপাকে খাইয়ে ওষুধ খাওয়ালো রুহান। তারপর অরিন অজনির ব্যাপারটা লুপাকে বলল। অরিন তার ট্রিটমেন্ট করেছে সেটাও বলল। সব শুনে লুপা রুহানকে বলল আমাকে অরিনের কাছে নিয়ে যাবি রুহান। একটাবার আমি অরিনের পায়ে ধরে ক্ষমা চাইব। শুধু একটাবার ক্ষমা চেয়ে বলবো ও যেন আমাকে নিজ হাতে খুন করে ওর সাথে হওয়া অন্যায়ের বদলা নেয়। বলেই হাউমাউ করে কান্না করতে লাগে লুপা। মদ খেয়ে মাতাল হয়ে খাটে পড়ে আছে নীল। মাতাল অবস্থায়ও বারবার লুপার নাম আওড়াচ্ছে। শাওন সোফায় বসে বসে নীলের এসব দেখছে। কষ্ট হচ্ছে তার, খুব কষ্ট হচ্ছে নীলের জন্য। কিন্তু কি বা করবে সে? লুপার সাথে ফোনে কথা বলে তার বাসায় ছুটে এসেছে নীল। এসে আবদার করছে তাকে এক বোতল মদ এনে দিতে। শাওন না বললে নীল মরে যাওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে শাওন গিয়ে এক বোতল নিয়ে আসে। সোফা থেকে উঠে শাওন তেঁতুলের টক জল নিয়ে আসলো। নীলকে ধরে বসিয়ে বলল এই নে এটা খা। হা করো। নীল হা করল না, ভাঙা গলায় বলল, এই শাওন জানিস লুপা না অনে এক হট। ওর ঠোঁট জোড়া উফ। উম্মা। ফ্লাইং কিস দিল নীল। শাওন ধমক দিয়ে বলল, ওই চুপ, নে ধর হা কর। হা করলে লুপা আসবে। হ্যাঁ আসবে, এসে তোর ভেতরে ঢুকে যাবে। নে হা কর। নীল হা করে মুখে ঢুকিয়েই মুখটা বাঁকা করে সবটুকু জল শাওনের মুখের উপর ফেলে দিল। শাওন রাগী লুকে তাকিয়ে ধমক দিয়ে বলল এই কুত্তা ফেলবি তো ফেল। সবটুকু আমার মুখে ফেললি কেন? নীল বাচ্চাদের মতো হাসতে হাসতে কেঁদে দিল। তারপর শাওনের হাত দোয়ার মতো করে রেখে ভাঙা গলায় বলল শাওন আল্লাহকে বল লুপাকে আমার করে দিতে। আমি আর মদ খাব না প্রমিজ। শুধু আল্লাহকে বল লুপাকে নীলের চাই চাই। চলবে।